শিক্ষার্থী বন্ধুরা, স্কিল পোর্টাল বাংলাদেশ পেজের ফেসবুক অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, চিফ ইন্সপেক্টর কম্পিউটার, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। আশা রাখি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম সাবজেক্টের দ্বিতীয় রিভিউ ক্লাস শুরু করতে যাচ্ছি, চতুর্থ পর্ব কম্পিউটার টেকনোলজি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তোমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের দ্বিতীয় অধ্যায় রিভিউ ক্লাস শুরু করছি। তাহলে এখন আমরা ক্লাসের ভিতরে ঢোকা যাক। আজকে অধ্যায়টা হচ্ছে অ্যালগরিদম, যে টপিকস অ্যালগরিদম। অ্যালগরিদম শুরুতেই আমরা জানা যাক যে অ্যালগরিদম কি জিনিস। কোনো সমস্যার সমাধানের জন্য কিছু নির্দিষ্ট ধাপের প্রয়োজন হয়। যে কোনো সমস্যার সমাধানের জন্য নির্দিষ্ট ধাপসমূহকে যদি ক্রমানুসারে সাজানোকেই বলা হয় অ্যালগরিদম। তোমরা প্রত্যেকেই জানো যে কোনো একটা সমস্যার সমাধান করতে গেলে আমরা কিছু পরিকল্পনা করি, অর্থাৎ কিছু ছোট ছোট ধাপে আমরা ওটাকে সমাধান করার চেষ্টা করি। এই ধাপসমূহকে যদি নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো যায় তখন তাকে আমরা বলি অ্যালগরিদম। অ্যালগরিদমের কিছু বৈশিষ্ট্য আছে। প্রত্যেক অ্যালগরিদমে নির্দিষ্ট সংখ্যক ইনপুট এবং আউটপুট থাকবে। প্রত্যেক অ্যালগরিদমে নির্দিষ্ট সংখ্যক ধাপ থাকবে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ ধাপ থাকতে হবে। প্রত্যেকটি ধাপ হবে সহজবোধ্য, নির্ভুল, সংক্ষিপ্ত ও যুক্তি নির্ভর। এই জিনিসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সংখ্যক ইনপুট এবং আউটপুট থাকবে, প্রত্যেকটার নির্দিষ্ট সংখ্যক ধাপ থাকবে এবং প্রতিটা ধাপ হতে হবে সহজবোধ্য, নির্ভুল, সংক্ষিপ্ত ও যুক্তি নির্ভর। দুর্বোধ ও অপেক্ষাকৃত জটিল ধাপ মনে রাখা কষ্টকর, কারণ আমরা প্রত্যেকেই জানি যদি ধাপগুলো যদি খুব জটিল হয় এবং দুর্বোধ্য হয় তখন আমাদের মনে রাখা খুব কষ্টকর। এরপরে আছে সুনির্দিষ্ট সময়ের মধ্যে অ্যালগরিদমের বাস্তবায়ন হওয়া উচিত, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওইটাকে বাস্তবায়ন হতে হবে। অ্যালগরিদম বাস্তবায়নের জন্য ন্যূনতম মেমোরি স্পেস লাগা উচিত, যাতে স্বল্পতম সময়ে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। প্রতিটা অ্যালগরিদমের প্রোগ্রামের সমাপ্তি টানতে হবে, অর্থাৎ অ্যালগরিদম শুরু করতে হবে যেমন এবং তার সমাপ্তিও টানতে হবে। এগুলো অ্যালগরিদমের বৈশিষ্ট্য বা প্রয়োজনীয়তা। এই বৈশিষ্ট্যগুলো আমাদের অ্যালগরিদমে থাকতে হবে। অ্যালগরিদমের সাথে দুটা জিনিস খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হচ্ছে সিডোকোড এবং অ্যালগরিদম নোটেশন। অ্যালগরিদমে প্রোগ্রাম সমাধান করার জন্য অ্যালগরিদমের যে লিখিত, সংক্ষিপ্ত ও সহজবোধ্য নির্দেশনাগুলোকে বলা হয় সিডোকোড। যে যে স্টেপগুলো লিখবো সেগুলোকে সংক্ষিপ্ত ও সহজবোধ্য নির্দেশমালা সমূহকে বলা হয় সিডোকোড। আর নোটেশনটা হচ্ছে, প্রকৃতপক্ষে অ্যালগরিদম হলো সিডোকোডের ধারাবাহিক বিন্যাস। এক একটি সমস্যার সমাধানের জন্য অ্যালগরিদমকে এক একভাবে উপস্থাপন করা হয়ে থাকে, এটি নির্ভর করে সমস্যা ও তার সমাধানের উপর। সেজন্য অ্যালগরিদমে কিছু বিধিবদ্ধ সংকেত ব্যবহার করা হয়। অ্যালগরিদমের জন্য এই ধরনের বিধিবদ্ধ সংকেতকে অ্যালগরিদম নোটেশন বলে। যেহেতু অ্যালগরিদম কিছু বিধিবদ্ধ সংকেত ব্যবহার করা, সেই সংকেতগুলোকে বলা হয় অ্যালগরিদম নোটেশন। যেহেতু আগে একবার আমি এই অধ্যায়টি আলোচনা করছিলাম, এই জন্য একটু টেনে যাচ্ছি। তোমরা প্রত্যেকেই তারপরও যারা মিস করছো তারা এই জিনিসগুলো আমার স্লাইডটা দেখবে, আশা করি সবাই বুঝতে পারবে। অ্যালগরিদমের দক্ষতা দুটি বিষয়ের উপর নির্ভর করে, যথা রানিং টাইম এবং মেমোরি স্পেস। রানিং টাইম এবং মেমোরি স্পেস, কারণ মেমোরি স্পেস যদি বেশি ব্যবহৃত হয়ে যায় তাহলে অ্যালগরিদমের কমপ্লেক্সিটিও বেড়ে যাবে এবং অর্থাৎ তার রানিং টাইম বেড়ে যাবে। সেক্ষেত্রে অ্যালগরিদমটা আমাদের জন্য খুব বেশি সুবিধা হবে না। এই দুটো বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। অ্যালগরিদমের রানিং টাইম যত কম থাকে এবং যত কম মেমোরি স্পেস ব্যবহৃত হয়।
একটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি বলতে কি বোঝায়? একটি অ্যালগরিদম এম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সময় এবং অথবা মেমোরি পরিসরের সাথে ইনপুট ডেটা সাইজ ছোট হাতের এন এর সম্পর্কযুক্ত ফাংশন এফ এন দ্বারা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি বা জটিলতা প্রকাশ করা হয়। একে অ্যালগরিদমের রানিং টাইমও বলে। অর্থাৎ অ্যালগরিদমকে বাস্তবায়নের জন্য যে ইনপুট ডেটা সাইজের সম্পর্কযুক্ত যে ফাংশন এফ অফ এন, একে অ্যালগরিদমের কমপ্লেক্সিটি বা জটিলতা প্রকাশ করা হয়। একে রানিং টাইম অ্যালগরিদমও আমরা বলে থাকি। আর রানিং টাইমটা কি? কোনো অ্যালগরিদম রান করতে যে সময় নেয় তাকে অ্যালগরিদমের রানিং টাইম বলে। অ্যালগরিদমের অ্যালগরিদম এর যত বেশি ডাটাকে তুলনা করা প্রয়োজন তত বেশি সময়েরও প্রয়োজন, তাই রানিং টাইম অনেকাংশে ইনপুট ডাটার সংখ্যার উপর নির্ভর করে। টাইম স্পিড ট্রেড অফ কি? ডাটা অপারেশনে টাইম স্পিড ট্রেড অফ একটি অন্যতম বিবেচ্য বিষয়, যার অর্থ ডাটা সংরক্ষণের জন্য মেমোরি স্পেস বৃদ্ধি করা হলেও অপেক্ষাকৃত কম সময়ে ডাটা প্রসেস করা সম্ভব। আবার একই কাজ কম মেমোরি স্পেস ব্যবহার করা হলে ডাটা প্রসেসিং টাইম বেড়ে যায়। ডাটা প্রক্রিয়ার ক্ষেত্রে এই টাইম ও মেমোরির পারস্পরিক সম্পর্কই হচ্ছে টাইম স্পেস ট্রেড অফ। আমরা এতক্ষণ অ্যালগরিদম কি, অ্যালগরিদমের বৈশিষ্ট্য বা প্রয়োজনীয়তা কি এবং অ্যালগরিদমের কমপ্লেক্সিটি কি, এগুলো আলোচনা করছিলাম। আমরা এখানে দুটো উদাহরণ হিসেবে দেখাবো যে অ্যালগরিদম কিভাবে লিখতে হয়। আমি এখানে যে অ্যালগরিদমটা আর আনছি সেটা হচ্ছে অ্যালগরিদম টু ফাইন্ড দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, অর্থাৎ একটা ত্রিভুজ, অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি। এতে ট্রায়াঙ্গেলের সূত্র হয় এস ইন্টু এস মাইনাস এ রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এবং এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই টু। এই এই আমরা ম্যাথমেটিক্যাল রুল এটা জানি। একে অ্যালগরিদমে নেওয়ার জন্য আমরা শুরু করতে হবে। আমরা প্রত্যেকেই বলছিলাম অ্যালগরিদমের শুরু এবং সমাপ্তি টানতে হয়। এখানে তিনটে ত্রিভুজের তিনটে বাহু অর্থাৎ থ্রি আর্মস অফ এ ট্রায়াঙ্গেল, একে রিড করতে হবে অর্থাৎ ইনপুট নিতে হবে এ বি সি, এটা ইউজার কর্তৃক কিবোর্ডের মাধ্যমে ইনপুট দিতে হবে। এরপর আমরা ত্রিভুজের সংজ্ঞা হিসেবে জানি যে কোনো ত্রিভুজের দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। সেজন্য আমাদের এখানে একটা কম্পেয়ারের প্রয়োজন, অর্থাৎ ইফ এ প্লাস বি প্লাস সি গ্রেটার দেন সি অ্যান্ড বি প্লাস সি গ্রেটার দেন এ অ্যান্ড সি প্লাস এ গ্রেটার দেন বি, এই তিনটে শর্ত যদি অ্যান্ড কন্ডিশনে হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া সম্ভব এবং সেক্ষেত্রে আমার ত্রিভুজের অর্ধ পরিসীমা এক্স ইকুয়াল টু বের করে নিতে হবে এবং ক্ষেত্রফল এরিয়াটা এই ফর্মুলা দিয়ে বের করতে হবে। এরপরে রাইট দ্য ভ্যালু অফ এরিয়া, অর্থাৎ এই এরিয়াকে এখানে প্রিন্ট করতে হবে এর ফলাফলকে। আদারওয়াইজ দে রাইট এ মেসেজ দিতে হবে দি ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল, দি ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল এবং লাস্টে আমার সমাপ্তি টানতে হবে। একইভাবে আমরা আর একটা উদাহরণও যদি দেখি যে অ্যালগরিদম টু ফাইন্ড দ্য রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, অর্থাৎ আমরা যদি এই টাইপের সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণের রুট যদি বের করতে হয় তাহলে ম্যাথমেটিক্সে আমরা জানি যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টোয়াইস এ। এখানে কতগুলো তিনটা কেস আছে, এই তিনটা কেস আমাদের মাথায় রাখতে হবে। যদি বি স্কোয়ার ফোর এসি চেয়ে ছোট হয় তাহলে রুটস হবে কমপ্লেক্স এবং কখনো রিয়েল রুট হবে না। আর যদি বি স্কোয়ার যদি ফোর এসির সমান হয় তাহলে রুট হবে রিয়েল এবং রুটগুলো হবে সবগুলো সমান। আর যদি এটা বি স্কোয়ার আর আর বি স্কোয়ার গ্রেটার দেন ফোর এসি আর লেস দেন ফোর এসি, তখন রুটস হবে রিয়েল এবং ডিফারেন্ট এবং সেক্ষেত্রে ইকুয়েশনের একটা মান আমরা পাবো। এই জিনিসটাকেই, এই ম্যাথমেটিক্যাল জিনিসটাকেই আমরা অ্যালগরিদমে যদি সাজাই তাহলে আমার প্রথমে স্টার্ট করতে হবে, দ্বিতীয়ত আমাদের ইনপুট নিতে হবে অর্থাৎ
এই ইকুয়েশনের যে তিনটে কোঅফিসিয়েন্ট বা তিনটে সহগ আছে, এ স্মল হাতের এ বি সি, এই সবগুলো ইনপুট নিতে হবে। তারপরে আমাকে ডেটারমিনেট অর্থাৎ নিশ্চয়ক হিসেবে ডির মান আমার ক্যালকুলেশন করতে হবে। এইখানে আমি ক্যালকুলেশন করছি ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। যদি এই ডি যদি শূন্য থেকে বড় হয় তাহলে অবশ্যই আমার এইখানে এই সূত্র অনুযায়ী আমার এগুলোর মান বের করতে হবে এবং বের করতে হবে এবং পরিশেষে যে আমার যে ভ্যালুগুলো প্রিন্ট করতে হবে। আর যদি ডির মান শূন্য হয় তাহলে আমার ম্যাথমেটিক্যাল সূত্র অনুসারে এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টোয়াইস এ, এবং এটাকে এই ভ্যালুটা আমরা লাস্টে প্রিন্ট করব। আর যদি ডি ডিসে ছোট হয় তাহলে আমি মেসেজ দেব রুটস আর কমপ্লেক্স অর ইমাজিনারি, এবং সর্বশেষে অ্যালগরিদম। এই যে অ্যালগরিদমগুলো, এই অ্যালগরিদমগুলো আমরা এভাবে আমরা একটা নির্দিষ্ট স্টেপ অনুযায়ী আমরা এগুলোকে এভাবে লিখতে পারি। তোমাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে অ্যালগরিদমের নির্দিষ্ট কোনো ভাষা নেই, যে যেভাবে ইচ্ছা তোমরা অ্যালগরিদমগুলো লিখতে পারো, কোনো অসুবিধা নাই। অ্যালগরিদমের সাথে আমাদের ফ্লো চার্ট খুবই গুরুত্বপূর্ণ। ফ্লো চার্ট আর কি, অর্থাৎ অ্যালগরিদমকে যদি আমি চিত্রভিত্তিক উপস্থাপন করি তাহলে সেইটাকে আমরা বলবো ফ্লো চার্ট। কারণ অ্যালগরিদম অনেক সময় অ্যালগরিদমকে যদি আমরা একটু চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে অনেকের বুঝতে সুবিধা হয়। সেই জন্য অ্যালগরিদমের চিত্রভিত্তিক যে উপস্থাপনকেই আমরা বলি হচ্ছে ফ্লো চার্ট। সংজ্ঞা আকারে যদি দেখি, এ ফ্লো চার্ট ইজ এ টাইপ অফ ডায়াগ্রাম দ্যাট রিপ্রেজেন্ট এ ওয়ার্ক অর প্রসেস। A flowchart can also be defined as a diagrammatic representation of an algorithm. আমি এটাই আগে বলছিলাম, a step by step approach to solving a task। অর্থাৎ অ্যালগরিদমে যেমন একটা সমস্যার সমাধান করে, তার চিত্রভিত্তিক বা স্টেপ বাই স্টেপ যদি সমাধান করা যায় তাহলে সেটাই হচ্ছে ফ্লোচার্ট। আর দি ফ্লোচার্ট শুজ স্টেপস অ্যাজ বক্স অফ ভেরিয়াস কাইন্ড, অর্থাৎ বিভিন্ন ধরনের বক্সের ব্যবহার আছে, অ্যান্ড দেয়ার অর্ডার বাই কানেক্টিং দেয়ার বক্স উইথ অ্যালগরিদম। সেই বক্সগুলোকে বিভিন্ন বক্স ঠিক না, অর্থাৎ চিহ্নগুলোকে বিভিন্ন কানেক্টিং অ্যারো দিয়ে আমরা প্রকাশ করি। আমার এখানে ফ্লোচার্টে সবচেয়ে বেশি ব্যবহৃত কয়েকটি সিম্বল আমি এখানে দেখানোর চেষ্টা করছি। সিম্বল, এই সিম্বলটাকে বলা হয় ইলিয়ার ওভাল, অর্থাৎ এটা অ্যালগরিদমের শুরু বা শেষ নির্দেশ করে, অর্থাৎ ফ্লোচার্টের শুরু বা শেষ নির্দেশ করে। এখানে অলরেডি লিখছি অ্যান ওভার রিপ্রেজেন্ট এ স্টার্ট অর এন্ড পয়েন্ট। এখানে অ্যারো চিহ্ন, এ লাইন, অ্যারোট অফ এ লাইন ইজ এ কানেক্টর দ্যাট shows the relationship between the responsibility shape। এই সিম্বলটাকে বলা হয় হচ্ছে অর্থাৎ সামন্তরিক। এটা ইনপুট আউটপুট সিম্বলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর এখানে আয়তক্ষেত্র অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার, এটা বিভিন্ন প্রসেস করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা হচ্ছে ডায়মন্ড সিম্বল, এই ডায়মন্ড সিম্বল ডিসিশন মেকারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে ডিসিশন মেকারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমি আগে যে ত্রিভুজের ক্ষেত্রফল করছিলাম তাকে আমি ফ্লোচার্টের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। যেমন দেখো, শুরুতেই স্টার্ট, একটু আগে যে অ্যালগরিদমগুলো আমি দেখছি সেটা অনুযায়ী রিড এবিসি, সেই জন্য এটাকে আমার সামান্তরিক চিহ্ন দিয়ে আমরা বের করছি, অর্থাৎ প্যারালাগ্রাম আমাদের। এখানে আমি লিখছি রিড এবিসি। এখানে দেখো প্রতিটা দুটো স্টেপের মধ্যে কানেক্ট করার জন্য অ্যারো চিহ্ন ইউজ করা হয়েছে। এরপরে দেখো আমার ডিসিশন নেওয়ার জন্য ডায়মন্ড সিম্বল ব্যবহার করছি। ডিসিশন a plus b greater than c and b plus c greater than a and c plus a greater than bt যদি হয় এর দুইটা অ্যান্সার, একটা ইয়েস একটা নো। এটা ইয়েস আর নো এখানে দেখানো উচিত ছিল, আমি হয়তো মিস করছি। এটা ইয়েস হলে এদিকে যাবে, নো হলে এদিকে যাবে। ইয়েস হওয়ার সাথে সাথেই ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করবে এবং তার এরিয়া ক্যালকুলেশন করবে। এটা প্রসেসিং এর মধ্যে পড়ে, সেই জন্য এটাকে আয়তক্ষেত্র দিয়ে দেখানো হয়েছে। এরপরে এটাকে প্রিন্ট করতে হবে যে কোনো ইনপুট আউটপুট, অর্থাৎ আউটপুটটা শো করার জন্য আমার সামান্তরিক চিহ্নটা ইউজ করা হয়, সেটা ইউজ করছি। এখানেও
যদি আছে এটা মিথ্যা হয় তাহলে একটা কমেন্ট থাকবে, সেই কমেন্টটাও আমার আউটপুট, যা এখানে লেখা হয়েছে। এবং এই দুটোকে একত্রে কানেক্ট করার জন্য বৃত্ত সিম্বল ইউজ করা হয়েছে এবং পরিশেষে শেষ। এভাবে আমরা যে কোনো অ্যালগোরিদমকে ফ্লোচার্ট উপস্থাপন করতে পারি। তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, করলে আশা করি এগুলো সম্ভব হবে। আমার এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, প্রোগ্রাম প্ল্যানিং এর ধাপ সমূহের বর্ণনা দাও। এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় পড়ে। যে কোনো প্রোগ্রামকেই অ্যালগোরিদমে কনভার্ট করতে গেলে স্টেপ বাই স্টেপ সাজাইতে হয়, তবে তারও একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মগুলোকে বলা হয় প্রোগ্রামের পরিকল্পনা। এগুলোও একটা স্টেপ বাই স্টেপ সাজাইতে হয়। যে কোনো সমস্যা আসলেই আমি দ্রুত সমাধান করাটাই আমার লক্ষ্য না, সেগুলোকে একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী সাজাইতে হবে, যেটা অ্যালগোরিদমের রোল অনুযায়ী, এবং সেই সাজানোগুলো একটা নির্দিষ্ট নির্দিষ্ট ধাপ নির্দিষ্ট ওয়ে মেনটেন করতে হবে। সেইগুলোকে বলা হয় প্রোগ্রাম পরিকল্পনার পদ্ধতি। আমার যে কোনো একটা সমস্যা আসলেই প্রথমে সেইগুলোকে ডেফিনেশন এবং অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ সমস্যাটা ডেফিনেশন বা অ্যানালাইসিস। নাম্বার টু, সেই প্রোগ্রামের ইনপুট এবং আউটপুট কী হবে এগুলো দেখতে হবে। এরপরে অ্যালগোরিদম এবং প্রসাল্টগুলোকে, সেই প্রোগ্রামের অ্যালগোরিদম এবং প্রসাল্টকে ডেভেলপমেন্ট করতে হবে। এখানে খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো সমস্যা অ্যালগোরিদম প্রসাল্ট কিন্তু 3 নম্বর স্টেপ। অর্থাৎ আগে তোমার যে সমস্যাটা আসবে সেইটাকে সমাধান করতে হবে, তাকে ডিফাইন করতে হবে এবং তাকে অ্যানালাইসিস করতে হবে। তারপর সেখানে কি ইনপুট কি আউটপুট এটা নির্ধারণ করতে হবে। তারপর অ্যালগোরিদম এবং প্রসাল্ট ডেভেলপমেন্ট করতে হবে। অ্যালগোরিদম এবং প্রসাল্ট ডেভেলপমেন্ট করার পর সেইগুলোকে একটা নির্দিষ্ট প্রোগ্রামে কোডিং করতে হবে এবং কম্পাইল করতে হবে। নির্দিষ্ট প্রোগ্রামে কোডিং এবং কম্পাইল করতে হবে। অর্থাৎ যে কোনো সব সমস্যা কিন্তু একই ল্যাঙ্গুয়েজে কিন্তু সমাধান করা যুক্তিসঙ্গত না। একটা প্রোগ্রামকে তার সমাধান করার জন্য যে কম্পিউটারে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, কোন ল্যাঙ্গুয়েজে সেটাকে সমাধান করা যায় সেটা তোমার ডিসিশন নিতে হবে, এবং প্রোগ্রামের সোর্স কোড লেখার পরে সেইটাকে কম্পাইল করতে হবে। এরপর প্রোগ্রাম টেস্টিং এবং ডিবাগিং, অর্থাৎ সেই তোমার সোর্স কোডে যদি কোনো ভুল থাকে তাহলে সেইটাকে ডিবাগ করতে হবে, সেইটাকে ডিবাগিং করে আবার সংশোধন অবস্থায় লিখতে হবে, এবং প্রোগ্রামের যে ফলাফল পাবো সেই ফলাফলটা আমার বিভিন্নভাবে টেস্ট করে দেখতে হবে যে আমার প্রোগ্রামে সঠিক ফলাফল আসে কি না। যদি সঠিক ফলাফল না আসে তাহলে আবার ওটাকে ডিবাগ করতে হবে, অর্থাৎ পুনরায় আবার আর তোমার হচ্ছে 2 নম্বর স্টেপে চলে যেতে হবে। এরপর প্রোগ্রাম ডকুমেন্টেশন এবং মেনটেন্স, অর্থাৎ প্রোগ্রামগুলোকে সেটা ডকুমেন্ট আকারেই করতে হবে, কারণ তোমার প্রোগ্রামটাকে বাজারে সবাই যদি জানতে না পারে তাহলে ওই প্রোগ্রামে সরি ওই প্রোগ্রামটাকে ডকুমেন্টেশন করতে হবে এবং ওই প্রোগ্রামটাকে মেনটেনেন্স করতে হবে। অর্থাৎ প্রোগ্রাম যে ইউজার এক এক সময় এক এক টাইপের সমস্যা আসতে পারে, সেই জিনিসগুলোকে মেনটেনেন্স করার মতো দক্ষতা তোমার থাকতে হবে। এগুলো প্রোগ্রাম পরিকল্পনার, প্রোগ্রাম সমাধান করার এক একটা এখানে স্টেপগুলো, এবং এই স্টেপগুলো সিরিয়ালভাবে মেনটেন করতে হবে। অর্থাৎ তুমি স্টেপ 1কে যদি তুমি স্টেপ 5-এ নিয়ে যাও এবং 5কে যদি 1-এ নিয়ে যাও তাহলে এটা হবে না। একটা প্রোগ্রামকে সঠিকভাবে সমাধান করতে গেলে তোমার এই স্টেপগুলো ফলো করতে হবে, এবং এর প্রতিটা বিষয় তোমাদের বইটি ডিটেলস আছে, তোমরা এটা ভালো। এতক্ষণ আমরা থিওরি ক্লাস আলোচনা করলাম, এবং এই আলোচনায় এই অধ্যায় থেকে যে সকল প্রশ্ন তোমাদের হতে পারে বা পরীক্ষায় আসতে পারে সেই জিনিসগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অ্যালগোরিদম কি? অ্যালগোরিদমের বৈশিষ্ট্যসমূহ লিখো। সুডোকোড অ্যালগোরিদম কাকে বলে? বাগ ও ডিবাগিং কি? ভুল কি? কয়েক ধরনের ভুলের নাম লিখো। ফ্লোচার্ট কাকে বলে? ফ্লোচার্টে ব্যবহৃত বেসিক চিহ্নসমূহের কাজ লিখো। অ্যালগোরিদমের জটিলতা বলতে কি বোঝায়? প্রোগ্রামের ধাপসমূহের নাম লিখো। রানিং টাইম বলতে কি, এবং টাইম স্পেস ট্রেড অফ বলতে কি, এবং এই সমস্ত প্রশ্নই
আমার স্লাইডে মোটামুটি দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যেগুলো না থাকবে সেগুলো তোমরা বই থেকে ডিটেলস পড়ে এই প্রশ্নগুলো সমাধান করবে। আশা রাখি পরীক্ষার পূর্ণ প্রস্তুতি তোমাদের এর এর ভিতরেই পেয়ে যাবা। এখানে রচনামূলক প্রশ্ন সাধারণত খুব বেশি আসে না, আসলেও তোমাদের এরকম অ্যালগোরিদম অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করতে বলে। ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের পরিবর্তনের অ্যালগোরিদম ফ্লোচার্ট অঙ্কন করো। অসম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট অঙ্কন করো, এবং দ্বিঘাত সমীকরণের বাস্তব মান নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। এগুলো আমি দিচ্ছি পরীক্ষায় বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রাম দিতে পারে, সতর্ক প্রোগ্রাম, সেগুলোর অ্যালগোরিদম ফ্লোচার্ট অঙ্কন করে দিতে পারে। তোমরা এই তিনটা প্র্যাকটিস করবে, আশা রাখি এগুলো আর এই জিনিসগুলোতেই তোমাদের পরীক্ষা আর প্রস্তুতিতে সহায়ক হবে। এবং আমি এখন একটা প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। অর্থাৎ পাইথন প্রোগ্রাম, যেহেতু তোমরা পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো, পাইথন ল্যাঙ্গুয়েজে আমি 2 নম্বর যে সমস্যাটা রচনামূলকের, অর্থাৎ পাইথন প্রোগ্রাম সাইজে টু ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এখানে আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বের করব, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আমরা জানি ত্রিভুজের 3টে ক্ষেত্রফল আছে, সেটা হচ্ছে যে 3টে ইনপুট আর বাহু আছে, সেই বাহুগুলো ইউজার কর্তৃক ইনপুট দেওয়া লাগে। এখানে এ বি সি, এবং তারপরে এটাকে আমার ওই ত্রিভুজ কিছু শর্ত দিয়ে ডিসিশন নিতে হয় ত্রিভুজ গঠন করা সম্ভব হবে কিনা, এবং এখানে এরিয়া বের করতে হবে, এবং সেইটাকে ফলাফলটি আউটপুট, এবং ফাইনালি আউটপুট এরকম আসে। এই জিনিসটাকে আমরা এই জিনিসটাকে আমরা একটু পাইথন প্রোগ্রামে যদি এই সোর্স কোডটাকে লিখি, তাহলে দেখো কেমন দেখায়। এখানে দেখো আমি ওই সোর্স কোডগুলো লিখছি এ বি সি। এখানে ধরেন এখানে ইফ, এখানে কন্ডিশনটা চেক করছি, যদি এটা হয় অর্ধ পরিসীমার মান বের হবে এবং এরিয়ার মান ক্যালকুলেট করবে, এবং সেই এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, অর্থাৎ এই লেখাটুকুর পরে আমার এখানে ফলাফল আসবে। যদি না হয় ট্রায়াঙ্গেল নট পসিবল। আমি পাইথনে এই সোর্সগুলো, পাইথনের এডিটরে এই সোর্সগুলো লিখবো, লিখে যদি আমি এখন এটাকে রান করি, তাহলে আমরা দেখো কি দেখতে পারবো। আমি যদি রান করি, দেখো আমার সেই এন্টার ফার্স্ট স্লাইড, অর্থাৎ আমি এখানে একটা মান দিই, আমি মান দিলাম 5, দ্বিতীয় স্লাইডের মান দিলাম 6, তৃতীয় থার্ড স্লাইডের মান দিলাম 7। খেয়াল করে দেখো, তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফল বেড়ে গেছে। দি এরিয়া অফ ট্রায়াঙ্গেল, দেখো এখানে ওই এখানে সেই সোর্সগুলো রয়েছে, আমি ত্রিভুজের ক্ষেত্রফলের মান পেয়ে গেছি। একইভাবে যদি এখানে প্রোগ্রামের মান পেলাম বলেই যে আমার প্রোগ্রাম ঠিক, এমন কোনো শর্ত নেই। আমি এই জন্য আমার এখানে সোর্স কোডে লেখা আছে, যদি এই ত্রিভুজ গঠন সম্ভব না হয়, তাহলে একটা মেসেজ দেবে ট্রায়াঙ্গেল নট পসিবল। আমি দেখি অন্য একটা মান দিয়ে দেখি সেক্ষেত্রে আমাদের পসিবল হয় কিনা। আমি ফার্স্ট সাইডের মান দিলাম 1, দ্বিতীয়টা 2, তৃতীয়টা 3। খেয়াল করে দেখো এখানে কিন্তু শর্তটা কিন্তু মানছে না, কারণ এক আর 2 যোগ করলে 3-এর চাইতে বড় হতে হবে। এখানে দেখো 1 আর 2 যোগ করলে 3-এর সমান হয়, তার মানে এটা কিন্তু ত্রিভুজের শর্তটা মানছে না। সেক্ষেত্রে আমি নিশ্চয়ই এরিয়ার মান পাবো না। তাহলে সেক্ষেত্রে আমার যে মেসেজ ছিল এরিয়া ইজ নট পসিবল, দেখো সেই মানটা আসছে, ট্রায়াঙ্গেল নট পসিবল। এভাবে আমরা পাইথন প্রোগ্রাম ব্যবহার করে আমরা আমাদের প্র্যাকটিক্যাল বিষয়টা আমরা এভাবে বের করতে পারব, এবং আমরা এগুলো প্র্যাকটিস করব, কারণ আমাদের তো প্র্যাকটিক্যালটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু তোমাদের পাইথন প্রোগ্রামটা শেখানো হয়, সেই জন্য আমি পাইথন দিয়ে এই কোডগুলো লেখার চেষ্টা করছি। সামনের সামনের ক্লাসে তোমাদেরকে আমি 3য় অধ্যায় আলোচনা করব, এবং সেখানে আমাদের লিনিয়ার অ্যারে আছে, লিনিয়ার অ্যারে ব্যবহারিক বিষয়টাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। আশা রাখি যে যেখানে থাকবে ভালো থাকবে, এবং বর্তমান যে বৈশ্বিক মহামারী এর নায়কে মোকাবেলা করার জন্য অবশ্যই প্রত্যেকে বাইরে বের হওয়ার সময় মাস্ক পরিধান করবে, এবং হ্যান্ড স্যানিটাইজেশন
ব্যবহার করবে। আশা রাখি সৃষ্টিকর্তা তোমাদের প্রত্যেককে সুস্থ রাখবে, এই কামনা করে আমি আজকের লেকচার এখানে শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ। এই দেখো তোকে